ফার্স্ট টাইম যখন আমি বাবা মারা গেছিল, তো টিউশনি করে আমি ফার্স্ট ডিস্ট্রিক্টের ব্যাট নিয়েছিলাম। এত ভালো কোচ পেয়েছি, এত মাথাটা ঠান্ডা, সবাইকে ঠান্ডাভাবে বুঝায়, মাঠে কোনোদিন হাল্লাচিল্লা করে না। মনোজ বর্মা স্যার ছিলেন, আর তপন স্যারও আমাকে বলছিল কোনো অসুবিধা হলে আমাকে বলিস। আমি রান করে পরের ম্যাচে দেখি আমাকে T20-তে প্লেইং 11 কি আমাকে রাখেই নি। শিলিগুড়িতে একটাও হয় না, একটা হয় ওর দাদা ভাইতে হয়, তাও গিনে গিনে 4টা ম্যাচ হয়। এই টুর্নামেন্টটা একটা টুর্নামেন্ট না হয় অনেকটা টুর্নামেন্ট হলে অনেক মেয়েগুলো দেখবে। কিন্তু টার্ফ উইকেট নেই, সব ম্যাট উইকেটে ম্যাচ হয়। বাট ম্যাট উইকেটে খেলে লাভটা কি হবে? আমাদেরকে তো গিয়ে টার্ফ উইকেটে ম্যাচ খেলতে হবে। নমস্কার, এইচডি স্পোর্টস স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নতুন এপিসোডে আমাদের সাথে আছে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট টিমের প্লেয়ার, ওমেন্স টিমের প্লেয়ার প্রিয়াঙ্কা কুমি, যিনি গত 9 বছর ধরে অধিনায়কত্ব করেছিলেন শিলিগুড়ির হয়ে, এবং এখন তিনি রিসেন্টলি বেঙ্গল টি20 লিগ খেলে আসলেন। তার এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং তার ক্রিকেটে যেভাবে তিনি ক্রিকেটার হয়ে উঠছেন, বেঙ্গলের স্কোয়াডেও ছিল, যেভাবে বলতে তার ক্রিকেটের শুরুটা কবে, তোমার যদি শুরুটা বলো কিভাবে হয়। আমার শুরুটা ছিল ছেলেদের সঙ্গে, আমি টেনিস ক্রিকেট খেলতাম। তো যখন আমি ছেলেদের সঙ্গে খেলতাম, শুধু আমি একা মেয়ে ছিলাম আর ওরা সবাই ছেলে ছিল। তখন আমি পাশে এখানে আমাদের যে বন্ধু আছে, অনুপ আছে, বিদুরদা আছে, সন্তোষ বেয়া, রাজেশ, সঞ্জয়, সাইলগুলো, ওদের সঙ্গে খেলতাম। তো টেনিস ক্রিকেট নিয়ে আমি শিবমঙ্গল স্কুলে খেলেছি ছেলেদের সঙ্গে নর্মাল টুর্নামেন্টগুলো। তারপরে ওইখান থেকে আমাকে বললো বিদুরদা কি মেয়েদের ক্রিকেট হয়। তখন আমি কলেজের অ্যাডমিশনের জন্য যাচ্ছিলাম। তারপরে গিয়ে আমি দেখলাম স্টেডিয়ামে অরূপ রতন ঘোষ স্যার ছিলেন। তো ওনাকে গিয়ে আমি জিজ্ঞাসা করেছি কি মেয়েদের ক্রিকেট কি হয়। তো উনি আমাকে বললো কি হয়, আজকে সিএবির কোচ আসবেন চৌতালি ম্যাম, তো তুমি বিকালে 3:30টার দিকে চলে আসবে। তারপরে আমি ওইখানে কলেজ করে তারপরে বাড়ি এসে সাইকেল নিয়ে আমার বোন রোমা কুর্মি, তো ও আমার পিছন পিছনে ও খেলতে গেছে কি তুই একা যাচ্ছিস, আমিও যাব বলে ও জাস্ট আমার সঙ্গে গেল। তারপরে আমি দেখেছি স্টেডিয়ামে ফার্স্ট টাইম মেবি 80-85 সামথিং মেয়েগুলো ছিল, সবাই হোয়াইট ড্রেসে ছিল আর আমি নর্মাল বাড়ির ড্রেসে ছিলাম। তো আমি গিয়েছি, তারপরে দেখি সব কিট ফিট নিয়েছিল, আমার কাছে কিটগুলো কিছু ছিল না, জাস্ট এটা ছিল কি আমি গিয়ে বল করব, ব্যাটিং কি হয় সেটাও আমি জানতাম না। তো যাওয়ার পর ওইখানে গিয়ে দেখলাম কি ট্রায়াল বলে, আমি জানতাম না ট্রায়াল হয়। তো ট্রায়াল হচ্ছে, ওয়ার্ম আপ করাচ্ছে, আমার কাছে জুতোও ছিল না, কিট্টো পরে আমি গেছিলাম। তারপরে চৌতালি ম্যাম বললো কি লাইক কিট্টো পরে যে তুমি করতে পারবে না, অসুবিধা হবে। তো ম্যাম নিজের জুতো খুলে তারপরে আমাকে দিল, বললো আবার জুতো পরে তুই বল করবি। ফার্স্ট দিন তো আমাকে সবচেয়ে লাস্টে বল পেয়েছিলাম, কেন কি ওইখানে সবাই ভালো ভালো ড্রেসে ছিল, তো সবাই ওরা বোলিং করতো, আমি আর আমার বোন সাইডে ছিলাম। তো যখন মেয়েরা বল করতো, রোমা ওইখানে দাঁড়িয়ে বলতে, এরা কি বল করছে, একটা বল এখানে করছে, একটা উপরে করছে, তার থেকে অনেক ভালো তুই করিস, আমাকে বলছিল। আর আমি লাইনে ছিলাম, কিছু বলিনি। তারপরে লাস্টের দিকে আমাকে চান্স পেয়েছি, তখন রিচা ব্যাটিং করছিল, শুধু একমাত্র রিচা ভালো ব্যাট করতো ওইখানে। তারপরে রিচাকে আমি 4-5টা বল করলাম, ওর ক্লাসিক শটগুলো দেখলাম। তো ম্যাম তারপরে ফার্স্টে রিচার নাম লিখেছিল, তারপরে আমার নাম লিখলো কি আমাকে বললো কালকে তুই আসবি প্র্যাকটিসে। তো ওইখান থেকে আমার স্টার্ট ছিল। তারপরে মানে তোমার সব বিশেষ করে মেয়েদের যেমন হচ্ছে, তুমি যখন ক্রিকেটে যোগ দিয়েছিল তখন তো একটা ফ্যামিলিরও একটা ইয়ে ছিল যে অনেকে তো মানে ছেলেদের সঙ্গে প্র্যাকটিস করতা, কি ভাবতো না ভাবতো, অনেকেরই এটা হয়। তোমার ফ্যামিলির সাপোর্টটা কি ছিল? ফার্স্ট টাইম তো আমার ফ্যামিলি সাপোর্ট বললে ছিলই না একদমই, ঠিক আছে। আমি বিহারি ফ্যামিলির মেয়ে, তো আমার দিদির বিয়ে হয়েছে 14+ তো অলরেডি দিদির বিয়ে হয়ে গেছিল। তারপরে একটা প্রেশার থাকে না কি মা খেলতে দিচ্ছে না, কেন কি বিহারি, তোমার আমার যে জামাইবাবু ওনার ফ্যামিলি ভালো, বাই চান্স কোথাও আমাকে দেখে নিলে দিদিকে গিয়ে বলবে তোর বন্ধু ছেলেদের সঙ্গে খেলছে, একটা আলাদা ফিলিং হতো তখন। তারপরে আমি মাকে বলেছি মা আমি খেলবো, আমার খেলা খুব ইচ্ছা আছে। তো মা বলেছে ঠিক আছে, তাহলে তুই তোর যখন ইচ্ছা আছে তাহলে তুই যা কর, কিন্তু এইটা করিস না কি আমি তোকে খেলার জন্য ছাড়বো, খেলারটাই ফোকাস করবি। তখন ফার্স্টে ছিল না। তারপরে যখন একটু মা দেখেছে কি আমার নামগুলো একটু পেপারে এসেছে আর সবাই বলছে, ওনার ফ্যামিলিগুলোও বলছে কি তোর মেয়ে ভালো খেলছে, তারপরে ওনার ফুল এফোর্ট আমার উপরে কি না তোকে করতেই হবে, তুই ভালো করে খেলছিস। তো সবাইকে নিয়ে উনি বলতো কি না, এখানে পাড়াতেও অনেকজন বলতো কি তোমার মেয়ে শুধু ক্রিকেট খেলছে,
তো তুমি মেয়েকে ছেড়ে দিচ্ছ। উনি সবার সঙ্গে লড়েও আমাকে সাপোর্ট করেছে কি না আমার মেয়ে আছে তো কি আছে, আমার আমাদের মধ্যে লাইক কোনো এইটা ছেলে মেয়ের কোনো মা ভাবিনি, আমাদেরকে ছেলে ভাবে ভেবেছে বলে আজকে হয়তো আমি মার জন্য এই জায়গায় পৌঁছেছি। মা সাপোর্ট করেছে, আমার বোন আছে উনি ও সাপোর্ট করলো, আমার দিদি আছে উনি সাপোর্ট করে, আমার আরেকটা দাদা আছে অমিত মাহাতো বলে, নিখিল বলে আছে, ওরা সবাই আমাকে সাপোর্ট করেছে, নো ডাউট। ফ্যামিলি সাপোর্ট সব থেকে ইম্পর্টেন্ট, একটা প্লেয়ারকে উঠতে গেলে ফ্যামিলির সাপোর্ট খুব দরকার, যে আমি পেয়েছি আমার মার সঙ্গে। এখনো মাকে কিছু বললে মা সাপোর্ট করে। তুমি বেঙ্গল স্কোয়াডে ছিলে, রিসেন্টলি টি-20 খেলে আসলে কলকাতায় যে প্রো টি-20 লিগ, তো সেই ব্যাপারে যদি বলো তো সেই এক্সপিরিয়েন্সটা। হ্যাঁ, প্রথমে বলো যে বেঙ্গল স্কোয়াডে যখন সুযোগ পেলে কিভাবে সুযোগ পেলে। বেঙ্গল স্কোয়াডে আমি ফার্স্ট 2014 পেয়েছি কল্যাণী ক্যাম্প। তো ফার্স্ট টাইম যখন ডিস্ট্রিক্ট হলো, চৌতালি ম্যাম যখন ছিলেন, তো অনেক মেয়েরা ছিল এখানে। মেয়েদের সিলেকশন হয়েছে 15 জন মধ্যে আমাদের বাড়ি থেকে আমরা 2 জন ছিলাম, আমি আর রোমা। হ্যাঁ, তারপরে ফার্স্ট যখন আমি কুচবিহার ম্যাচ খেলতে যাব, গাড়িতে আমরা গিয়েছিলাম, আমি, রিচা, জ্যোতি, রোমা আর সবাই ছিল। তারপরে গিয়ে একটা টিম মিটিং হয় না, আমি তো বুঝতামই না টিম মিটিং কি। তো টিম মিটিং হয়েছে, হওয়ার পর বসে ম্যাম সবকিছু বলেছে, বলার পর বলছে ক্যাপ্টেন প্রিয়াঙ্কা কুর্মি, ঠিক আছে। তো আমি ম্যামকে এরম তাকালাম, ম্যাম আমি বললাম হ্যাঁ, তো বললো হ্যাঁ তুই ক্যাপ্টেন। तो আমি বললাম কি তখনই मैम मैम मुझे ना मतलब फील्ड पोजीशन पता नहीं है तो আর किसको किधर रखेंगे हमको पता नहीं। তখন ম্যাম আমাকে বললো বাবা তুমি পড়াশোনা জানো তো, তুমি কলেজে পড়ছো, 12 পাস করেছো, পড়াশোনা জানো। আমি বললাম হ্যাঁ, তাহলে আমি পেপারে লিখে দেবো, পেপারে তুমি বলবে কি এম্পায়ারকে একটু টাইম দাও। আমি ওই পেপার দেখে দেখে আমি ক্যাপ্টেনশিপ স্টার্ট করেছি। আর চৈতালি ম্যাম আমার উপর খুব বিশ্বাস করতো। তো ওই ফার্স্ট টুর্নামেন্টটা আমরা ভালো খেলেছিলাম বলে আমরা আমাদের ডিস্ট্রিক্ট থেকে শিলিগুড়ি থেকে 4 জন উঠেছিলাম, রিচা, আমি আর প্রীতি ভদ্র, জ্যোতি প্রসাদ বলে 4 জন মেয়ে আমরা কল্যাণীতে গিয়েছিলাম। ওটা 1 মাসের ক্যাম্প হয়েছিল, ওইখান থেকে আমার স্টার্ট ছিল। তারপর ওইখানে ভালো পারফর্ম ছিল, আমার ফিল্ডিংটা সবাই পছন্দ করতো বেঙ্গলে। তো মুর্তুজা স্যার ছিলেন তখন। তারপরে ওই ইয়ারটা আমার না আন্ডার 19 ক্রস হয়ে গেছিল, আন্ডার 19 থাকলে মেবি আমি ওই ইয়ারই আন্ডার 19 খেলে নিতাম। আমাকে মুর্তুজা স্যার বললো কি তোর কি 19 আছে, তখনই আমার 19 বেরিয়ে গেছিল। তো আমি তখনও হার মানিনি, আমার কাছে আছে ওই অ্যাবিলিটি কি আমি ভালো জায়গায় খেলতে পারবো। তারপরে এসে আর বেশি আমি প্র্যাকটিসে ফোকাস করলাম। আগে তো যখন আমি ফার্স্ট টাইম ক্যাম্পে গিয়েছিলাম তখন শুধু স্যাটারডে সানডে করতাম, তাও ব্যাটিং করতাম না, বোলিং করতাম, নিজে নিজে ফিল্ডিং করতাম। যখন ওইখান থেকে এসেছি তখন দেখেছি কম্পিটিশন কত হয়। তারপরে আমি ক্লাবে গিয়ে প্র্যাকটিস করতাম, বা ক্লাবে না হলেও শিবমঙ্গল স্কুলে গিয়ে আমি ফিটনেস প্র্যাকটিস এইগুলো করতাম। ও ওইখান থেকে হলো, তারপরে আবার সেকেন্ড ইয়ার ডিস্ট্রিক্টে ভালো পারফর্ম করলাম, ডাইরেক্ট সিনিয়রে চান্স পেলাম। তারপরে সিনিয়রের স্কোয়াডে গেলাম, ওইখানে ওই জায়গাটা দেখলাম কি এখানে কি হয়, সিনিয়রদের মধ্যে ঝুলন্তি ছিল, সবাই ছিলেন, তা ওদের সঙ্গে করলাম, ওটা ভালো হলো। সিনিয়র স্কোয়াডে কন্টিনিউ ছিলাম, তখন আমার অত এক্সপিরিয়েন্স ছিল না, বেঙ্গল খেলতে গিয়ে একটা এক্সপিরিয়েন্স দরকার, তার মধ্যে সিনিয়র। ওটা আমি স্কোয়াডেই থাকলাম, টিম খেলতে গিয়েছে, তারপরে আমাকে প্র্যাকটিস করিয়েছে। তারপরে আন্ডার 23-তে চান্স পেয়েছি, আন্ডার 23 ভালো হচ্ছিল। তারপরে আমার বাড়িতে আমার কাকা সুসাইড করেছে বলে আমাকে ছেড়ে আসতে হলো। তো এরকমই ছিল, আমি কন্টিনিউ 7-8 ইয়ার্স কন্টিনিউ বেঙ্গল স্কোয়াডে ছিলাম। আন্ডার 23 সিনিয়র 19 বেরিয়ে গেছিল, কিন্তু কন্টিনিউ আমি স্কোয়াডে ছিলাম। তো রিসেন্টলি তুমি বেঙ্গল প্রো টি-20 খেলে আসলে, তো সেই ব্যাপারে বলো কিভাবে মানে সুযোগটা পেলে। বেঙ্গল টি-20 লিগে চান্স পেয়েছি। ফার্স্ট তো আমি ডিস্ট্রিক্ট ভালো খেলেছি, ডিস্ট্রিক্টে তো ফার্স্ট একটা প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছি। আর 3টাই ম্যাচটা ভালো হয়েছিল, ওইখান থেকে আমি ক্লাবে চান্স পেয়েছি, কালীঘাট ক্লাবে আমি 2টা ম্যাচটা ভালো খেললাম। যেটা ম্যাচটা টার্নিং পয়েন্ট খেললাম, ওই ম্যাচ থেকে আমি চান্স পেয়েছি বিপিএলে গিয়ে। যেটা এক্সপিরিয়েন্স হলো খুবই ভালো হয়েছে, ওইখানে ইন্ডিয়া প্লেয়াররা ছিল, হতো ইন্ডিয়া খেলেছি দীপ্তি, রিচা, তাই জন্য ওরা আসতে পারিনি, বাট ইন্ডিয়া প্লেয়ার গুলো ছিল। হ্যাঁ, তারপরে ওইখানে তোমার 1983-তে যে মতলব চ্যাম্প বলে যাকে সন্দীপ পাটিল স্যার, ওনার সঙ্গে মিট হলো, অশোক ডিন্ডা স্যারের সঙ্গে মিট হলো, শেহবাজ আহমদ যে কারেন্টলি ইন্ডিয়া খেলছে তাদের সঙ্গে মিট হয়েছে, তাদের এক্সপিরিয়েন্স আলাদা। তারপরে আমাদের টিমে তিতাস সাধু ক্যাপ্টেন ছিল, ও খেলতে পারেনি, ও এসেছিল, ও আবার নিজের এক্সপিরিয়েন্স, যে ইন্ডিয়া টিমে এক্সপিরিয়েন্স ছিল ওইগুলো শেয়ার করেছে টিম মিটিংয়ে। তো
এইটা কি বলো একটা প্লাস পয়েন্ট আমার জন্য, বা যতজন বিপিএল এ চান্স পেয়েছে সবার জন্য একটা প্লাস পয়েন্ট কি হার্ড ওয়ার্ক করলে কিছু না কিছু পাওয়া যায়। যেহেতু আমি হার্ড ওয়ার্ক করেছি বলে আমি পেয়েছি। আমি বিশ্বাস করি শুধু হার্ড ওয়ার্ক, আমি কথায় কোনো অ্যান্সার দেবো না, আমি শুধু হার্ড ওয়ার্ক করবো। আমার কাজ আছে 22 গজে খেলে আমাকে কাজ করা, মুখের কাজ করে কিছু লাভ হবে না। তো বিপিএল আমরা কোনোদিন 5 স্টারে হোটেলে থাকিনি, আমাদের ওরকম ফাইন্যান্সিয়াল নেই কি আমরা থাকবো, ওরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই। বাট বিপিএল খেলে আমরা 5 স্টারে হোটেলে থেকেছি, ওই ফিলিংটা আমরা অ্যাচিভ করেছি। লাইক ওইখানে গিয়ে এত বড় বড় ম্যানেজার গুলো আসছে আমাদেরকে নিতে, একটা গাড়ি যেরকম একটা ড্রিম, যারা ইন্ডিয়া খেলে ওদের প্লেয়ার্সদের গাড়ি আসে, আমাদেরও ওরকমই ছিল। আমাদের রাহা টাইগারের একটা গাড়ি ছিল মেয়েদের ছেলেদের, তো ওই ফিলিংসটাই খুব আলাদা। আর এই এক্সপিরিয়েন্সটা আগামীকাল আমি যেই ক্রিকেট খেলবো ওইখানে সব মধ্যেই আমার কাজ আসবে। লাইক ডিস্ট্রিক্ট হো, স্টেট হো, ন্যাশনাল হো, সবাই মধ্যেই ওইটা আসবে কি হ্যাঁ ও এরকম আমি এরকম খেলেছি। আন্ডার 1983 যেটা চ্যাম্পিয়ন হয়েছিল সন্দীপ পাটেল স্যার, যেটা আমাদেরকে স্টোরিতে বলেছে, মনে হচ্ছিল কি আমরা গিয়েই খেলেছি ওই টুর্নামেন্টটা। লাইক আমরা ওইখানে প্রেজেন্ট ছিলাম, আমরা দেখেছি, ওরম ফিল হচ্ছে। তো ওইগুলো আমরা কোথায় থেকে পেয়েছি? বিপিএল থেকে। তো ওইগুলো নর্মালি তো ছোট মোটো ব্যাপার না, ওইটা এত বড় স্যার আমাদের সঙ্গে ওই এক্সপিরিয়েন্স গুলো বলছে কি লাইক আমরা এরম করেছি ওরম করেছি। তো সবকিছু ক্রিকেটের জন্যই হচ্ছে, আর ওইগুলো এক্সপিরিয়েন্স গুলো ভালো। তো প্রত্যেকের মানে প্রত্যেক ক্রিকেট মানে প্লেয়ারেরই একটা কোচের ভূমিকা থাকে অবশ্যই। তো তোমারও ছোটবেলায় যে কোচ ছিল বা শিলিগুড়িতে যখন তুমি প্র্যাকটিস করতে, কোচের ভূমিকা অবশ্যই থাকে, বা এখন যেখানে খেলছো সেখানেও কোচের ভূমিকা আছে। তো কোচের ভূমিকা নিয়ে তুমি কি বলবে? ফার্স্ট অফ অল কোচের ভূমিকা বলতে গেলে দেখো ছোট ফার্স্টে কোচ বলতে গেলে আমার এমনি কোনো কোচ ছিল না, একটা দাদা ছিল বিদুরদা, উনি হিমালয়ান স্কুল পড়তো, ওইখানে ওদের স্কুল টুর্নামেন্ট গুলো হতো, ও এখান থেকে এসে আমাকে শুধু বোলিং করাতো, ও নিজে ব্যাট করতো আমাকে বল করাতো। তো ও ফার্স্টে তো আমি ওকেই বলবো কেন কি ও আমাকে ইন্সপায়ার করেছে। তারপরে আমাদের এখানে শিলিগুড়িতে ডিস্ট্রিক্টের যে কোচ ছিলেন চৌতালি ম্যাম, ডিস্ট্রিক্টে ফার্স্ট টাইম এসেছিলেন, উনি আমাকে একটু বুঝিয়েছে। তারপরে এখন কারেন্টলি তপন স্যার আছে, তপন ভওয়াল, তো উনি খুব ঠান্ডা মাথায় আমাকে বুঝায়। বাট আমার মেইনলি কোচ বলতে গেলে মেইনলি যে আমাকে তুলেছে আমি বলবো উনি ওই অলোকেন্দু লেহারি এন্ড পঙ্কজ পাল। ওনাদের জন্য আমি আজকে এই জায়গায় দাঁড়ানো, কেন কি উনি আমাকে টাইম দিয়েছে, ব্যাটিং হোক বোলিং হোক। আর একটা স্যার আছেন ইরশাদ আহমদ, আর ওনাদের জন্য আমি আজকে এই জায়গায়। ওনারা আমাকে ব্যাক করেছে, আমাকে আমি যখন টায়ার্ড ফিল করতাম, রেস্ট করকে করো, ইচ অ্যান্ড এভরিথিং ওরা গাইড করতো। লাইক ক্রিকেটার ইজ এ স্মার্ট হতে হয়, স্মার্ট দেখতে হয়, শুধু ক্রিকেট খেললে হয় না, সুইচ অন এন্ড সুইচ অফ করতে হয়, এটা আমি জানতাম না। যখন গ্রাউন্ডে থাকবো তখন সুইচ অন থাকে, যখন বাড়িতে থাকবো তখন সুইচ অফ করতে হয়। তো এইগুলো মেইন কোচের ভূমিকা বললে আমার এই দুজন স্যার আছেন, ওনারা আমাকে পুরো গাইড করে। ওইখানে গিয়ে আমি বুঝতে পেরেছি ক্রিকেট কি, প্র্যাকটিসটা কি, সকাল বিকাল যে প্র্যাকটিস হতো ওরকম প্র্যাকটিস শিলিগুড়িতে হতো না, মেবি এখনো হয় না যেরকম ওইখানে হয়। তো কোচ বলতে পারে এই তিনজন, আমাকে কোচের ভূমিকা বলে এই তিনজন আমি বলবো। আর্থিক সংকটের মধ্যে দিয়ে তুমি ক্রিকেট খেলেছো বা এখনো খেলছো, আগের থেকে হয়তো কিছুটা বেটার হয়েছে, কিন্তু যখন তোমার বাবা চলে যায় তারপরে যে স্ট্রাগল টাইমটা, সে ব্যাপারে যদি বলো। আমার বাবা রমেশ কুর্মি একটা ফুটবল প্লেয়ার ছিলেন শিলিগুড়ির, তো খুব ভালো গোলকিপার ছিলেন, ওনাকে সবাই চিনে এসএমকেপিতে, কেন কি উনি ফুটবলের ওনার খুব নাম ছিল। তো উনি যখন 2015-এ মারা যায়, তো আমার ক্রিকেট লাইফটা পুরো শেষ হয়ে গেছিল। যেরকম লাইক আমি স্টার্ট তো খুব লেটে করলাম, তাও 2-3 বছর আমি ভালো খেললাম। তারপরে বাবা ছিল না, বাবা এসে কথা বলতো, আমাকে সকালে 4:30-5টার দিকে তুলতো, আমি রানিং করতাম। যখন উনি চলে গেছে না, তখন মনে হচ্ছিল কি আমি খেলতে পারবো না, লাইক ফাইন্যান্সিয়াল একটা হেল্প থাকে, আর ক্রিকেট অনেক কস্টলি গেম, অতটাও ছিল না, তো কে আমাকে সাপোর্ট করতো। তারপরে আমি কতদিন যাইনি প্র্যাকটিসে। তারপরে আমার বাবার দোষ আছে সরজু শর্মা, উনার মেয়ে, আমি উনাকে দিদি বলি, তো উনি দেখেছে কি আমি ক্রিকেটে যাচ্ছি না, সুমি শর্মা, তো উনি গিয়ে আবার अंकल के बोले से सरजू शर्मा अंकल के कि प्रियंका ले गड़े को चाहिए ना अब वो तो रामरो खेल
তো কি করবো পাপা, তখন আঙ্কেল আমার বাড়িতে এসেছে। আঙ্কেল এসে বলছে কি দেখ তুই ভালো খেলছিস, আমি তোকে সাপোর্ট করব, তোর যত যে লাগবে, তোর খাবার থেকে নিয়ে, তোর কিডস থেকে নিয়ে, তোর থাকার থেকে নিয়ে সবকিছু আমি করব, তুই শুধু খেলে যা। তো আমার মাকে বৌদি বলে মাকে বলেছে কি আমি আছি ওর পেছনে, তুমি ভয় পাবে না, দুজন মেয়েকে আমি দেখবো, সরজু আঙ্কেল বলেছে। তারপরে সরজু আঙ্কেল, পলাশ ভৌমিক আঙ্কেল আছে, ওনার সঙ্গে কথা বললো। পলাশ স্যার আবার কলকাতাতে পালেন চ্যাটার্জিতে কথা বলে আঙ্কেল আমাকে সবকিছু ওইখানে করে পাঠিয়ে দিয়েছে। তো ফার্স্ট টাইম যখন আমি বাবা মারা গেছিল, তো টিউশনি করে আমি ফার্স্ট ডিস্ট্রিক্টের ব্যাট নিয়েছিলাম, ওটা এখনো আছে আমার কাছে। তো অনেক কষ্ট করে আমি উঠেছি। আমার শুধু 3-4টা ঘর আছে, ওই ঘর নিয়ে আমাদের সংসার চলে। তো এটাই বলবো কি আমার জন্য অ্যাজ এ গড হয়ে উঠে এসেছেন সরজু আঙ্কাল, তার জন্য আমি এই জায়গায় দাঁড়ানো। আগে ওরকম ফাইন্যান্সিয়াল ছিল না, মেবি এই বছর আমি বিপিএল খেলেছি বলে আমি টাকা পেয়েছি, কিছু না কিছু কোনো জায়গায় আমি ভালো করেছি বলে অ্যাচিভমেন্ট হয়েছে, ভালো করছি। আগামীকাল হয়তো আমার লাকে থাকলে আমি ইন্ডিয়াও খেলতে পারবো, আমি ওরকম হার্ডওয়ার্ক করছি। আমি দেখছি কি আমার এই জায়গায় ফোল্ড আছে, আমি ওই জায়গায় হার্ডওয়ার্ক করছি। তো মেবি আমি আশাবাদী কি ভালো পারফর্ম করে আমি ভালো জায়গায় খেলতে পারি। তো আমরা দেখেছিলাম বিভিন্ন পত্রিকা যে লকডাউনে তুমি যেভাবে স্ট্রাগল করেছো, তো সেই স্ট্রাগলের টাইমটা যদি তুলে ধরো সবার কাছে। লকডাউনের টাইমে আমি স্ট্রাগল অনেক করেছি, হ্যাঁ। তারপরে ফাইন্যান্সিয়ালি আমাকে অসুবিধা হয়নি, কেন কি সরজু আঙ্কাল আছে, সরজু শর্মা আঙ্কাল, তো ওনাকে কিছু বললে আমাকে কিনে দেয়। যেরকম অসুবিধা হলে মামা মালাইও চাইও, তো করে দেয়, কোনো কোনো কথাই বলবে না, শুধু বলবে তাহলে কি দরকার ছা ভান মগর দিনছু। তো একটা কি হতো কি আমার মাইন্ডে এটাই ছিল আমাকে ইন্ডিয়া খেলতে হবে বা স্টেট খেলতে হবে ভালো জায়গায়। তো আমি বাড়ি গেলে বসে থাকবো, লকডাউন শিলিগুড়িতে বেরোতে দেবে না, হয়তো কলকাতাতে একটু পার্কগুলো আছে ওইখানে গিয়ে আমি একটু ফিটনেস করি বা স্যারদের সঙ্গে। পালেন চ্যাটার্জিতে লকডাউনেও প্র্যাকটিস হয়েছে, পুলিশগুলো আসতো, পুলিশগুলোকে বলতাম কি আমি বাইরে থেকে এসেছি, আমি প্র্যাকটিসের জন্য, তো অ্যালাউ করতো। আমি এরকম লকডাউনে বসে রয়েছি বলে এরকম না, অনেকবার পুলিশের হাত থেকে আমি ধরাও পড়েছি, আমি আর আমার বোন রোমা। তো দুজনকে ধরে একটা স্যার বলছে तुम लोग को कोविड हो जाएगा तो तुम इंडिया कैसे खेलेगा। तो আমি বলতাম अगर मेरा अच्छा होगा सर, अगर आप मेरे को अलाउ करेंगे तो इस वजह से मैं इंडिया खेलूंगी। सर बोले कि तुम बहुत जिद्दी हो, আমাকে পুলিশ বলেছে, ঠিক আছে। তো লকডাউনে ওই টাইমে পঙ্কজ স্যার, ইরশাদ স্যার, অলুকেন্দু স্যার, তারপরে মনি স্যার বলে স্যার আছেন, মনি স্যার আমাকে সাইড আর্মে খুব প্র্যাকটিস করায়, যে থ্রোয়িং থাকে উনি আধা ঘন্টা 1 ঘন্টা করে আমাকে করিয়েছে। তো ওই টাইমে কি ছিল, আমরা স্যারগুলো না আসলেও নিজের আমি আর রোমা গিয়ে ওই বড় বড় ঘাসে গিয়ে ফিটনেস করতাম। এত ছোট রুম ছিল, যখন অ্যালাউ করতো না, খুব স্ট্রিক্টলি লকডাউন যখন ছিল, তখন ছাতে গিয়ে আমি প্র্যাকটিস করতাম। আমি আর ও ছাতে গিয়ে ওকে বলতাম চল আমরা দুজন প্র্যাকটিস করি। এই রোদ্দুতে গিয়ে আমি এই ফিটনেসগুলো, কোর, প্ল্যাঙ্ক, ব্যাটিং শ্যাডো, বলিং শ্যাডো। একদিন কি হয়েছে, ওই বলটা বলিং করতে করতে পাইপে ঢুকে গেছিল, তারপরে আমাকে পুরো ফ্ল্যাটে ডেকে পুরো বকা দিয়েছে, হ্যাঁ। তারপরে পুলিশ এসেছিল, পুলিশ ওদেরকে বলেছে কি ও প্লেয়ারে, ও বাইরে যাচ্ছে না, তাহলে ওকে অ্যালাউ করো, কিছু হবে না, আমরা আছি। স্যাররাও ওইখানে ঢাকুরিয়ার যে আছে, তো ওই স্যারগুলোও আমাকে অনেক হেল্প করেছে। তো লকডাউনের এইখানে বাড়ি আমাদের 3টাই বাড়ি ভাড়া উঠে, 3-4টা বাড়ি আছে, ওই ভাড়া দিয়ে আমার মার সংসার চলে। তো উনি এখানে একা ছিল, আর আমরা দুজন বোন ওইখানেই ছিলাম। তো মাকে ছেড়েও আমি ক্রিকেটের জন্য ওইখানে ছিল। তারপরে মনোজ বর্মা স্যার ছিলেন, আর তপন স্যারও আমাকে বলছিল কোনো অসুবিধা হলে আমাকে বলিস। ইরশাদ স্যার ছিলেন, মনি স্যার, সবাই সাপোর্ট করেছে। আর শিলিগুড়ি থেকে বলতে গেলে নো ডাউট মনোজ স্যার যিনি আছেন, মেয়েদের ক্রিকেটকে নিয়ে অনেক সবার সঙ্গেই মেয়েদের ক্রিকেটকে নিয়ে বলে। मैच टूर्नामेंट হলে আমাকে ফোন করে জিজ্ঞাসা করতো कि लाइक लड़की लोग का टूर्नामेंट होने से बोलना। তো ওইখানে একটা সিস্টেম থাকে, ওই সিস্টেমে থাকতে ওনাদেরকে তুমি ডাকলে ওরা আবার তোমাকে ডাকবে। তো এখানে মেবি মেয়েদের টুর্নামেন্ট হলে খুব ভালো হয়, যেরকম ছেলেদের মিনি আইপিএল হয়, ওরকম মেয়েদের আইপিএল, মিনি আইপিএল হলে, মেয়েদেরও টুর্নামেন্ট গুলো হলে ভালো হয়। তো মনোজ স্যার মেয়েদের মধ্যে মেয়েদের ক্রিকেটকে তুলে আসার জন্য অনেক কিছু করছে, যেরকম তোমার সিঞ্জিনি হলো, রত্না হলো, মিঠি হলো, জুনিয়র প্লেয়ারগুলো যারা আছে, নিকিতা আছে, ওদেরকে দেখি, আর তন্নশ্রী সাহা, ওদের সঙ্গে জুনিয়রদের সঙ্গে দেখি গিয়ে কথা বলে। আমাকেও নো ডাউট আমাকেও জিজ্ঞাসা করে কি তোর কি অসুবিধা হচ্ছে, কিছু প্রবলেম হলে বলিস আমাকে, জানাস আমাকে। তো মেয়েদেরকে নিয়ে মনোজ স্যার খুব
ভালো কাজ করছে। তো আগামীকাল চাবো কি আরো ভালো কাজ হোক, আরো মেয়েদেরকে নিয়ে যেরকম কোচগুলো আছে, ছেলেদের কোচগুলো আছে, মেয়েদের কোচ নিয়ে আসে প্র্যাকটিস করা। তো এটাই আমার রিকোয়েস্ট থাকবে কি মেয়েদেরকে নিয়ে স্যার ভাবে আরো একটু মেয়েদের ক্রিকেটকে নিয়ে ভাবলে ভালো হয়। তো তুমি 9 বছর ধরে শিলিগুড়ি মেয়েদের যে টিম রয়েছে তার ক্যাপ্টেন্সি করেছিল, এবং ডিস্ট্রিক্টের খেলা নিয়ে যদি কিছু বলো, শিলিগুড়ি ডিস্ট্রিক্টের যে মেমোরিজ বা আপকামিং যারা যারা তোমার মনে হয় যে তারা বেঙ্গলে বা রাজ্য স্তরে যেতে পারে। শিলিগুড়ি ডিস্ট্রিক্টের বলতে গেলে ফার্স্টে তো আমি আর রিচা যতবার খেলেছিলাম, তো রিচা একটা ছিল আমাদের প্লাস পয়েন্ট, ব্যাকবোন যেরকম বলে, আর আমি ওকে সাপোর্ট করতাম। ওরকম ফার্স্টে শিলিগুড়ির টিম বলতে গেলে ওরকম কেউ ছিল না, শুধু রিচা আমি দুজন টিম ছিলাম। যখন ব্যাটিং রিচা করতো আমিও থাকতাম, আমি তো মেনলি তখন বলার ছিলাম। তো ও আমাকে শুধু বলতো তুমি থাকো, তোমার পিছনে কোনো ব্যাটসম্যান নেই, আমি মারবো, তুমি শুধু থাকো। ওকে আমি সাপোর্ট দিতাম, ও মেরে যেত। তো তখন কুচবিহারে ম্যাচ হতো, তো এরকম কোনো ছিল না। তারপরে পরে একটু লেটে দেখলাম অঙ্কিতা আসলো, পূজা আসলো, তারপরে তোমার নিকিতা বলে, অরুণা বলে, ওরা সবাই 2 বছর পর এসেছে। তারপরে একটু টিমটা স্ট্রং হয়েছে। যেহেতু স্ট্রং ছিল না তাও আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হতাম, কেন কি রিচার এক্সপিরিয়েন্সটা এত ছিল কি ও হয়তো এজে ছোট ছিল বাট ক্রিকেট নলেজে ও সব থেকে সিনিয়র আমাদের মধ্যে। ও 10 বছর এজ থেকে ওর যে ক্রিকেটের মাস্টার যে থাকে না, মাস্টার মাইন্ড, ও ফট করে বুঝে যেত এখানে ফিল্ডিং প্রিয়াঙ্কা দি, এখানে ফিল্ডিং লাগাও, এইখানে ক্যাচ তুলবে, এরকম করে বলতো। আর এখন প্রমিসিং প্লেয়ার বলতে গেলে তোমার এই রত্না আছে, সিঞ্জিনি আছে, মিঠি আছে, আর অনেকটা মেয়েগুলো আছে যারা উঠবে। তো ওদেরকে নিয়ে আশাবাদী আছি কি ওরাও ভালো জায়গায় খেলবে। শিলিগুড়ি ক্রিকেট ডিস্ট্রিক্টের বলতে গেলে ডিস্ট্রিক্টের যে যারা সেক্রেটারি গুলো আছে আগে হতো অত সাপোর্ট করতো না, এখন 2-3-4 বছর ধরে মেয়েদের অনেক সাপোর্ট করছে। মেয়েদের একটা কি বলতো, আমি চাই যেটা একটা রিকোয়েস্ট কি শিলিগুড়িতে টুর্নামেন্ট মেয়েদের হয় না কেন, মেয়েদের টুর্নামেন্ট হলে আরো ভালো প্লেয়ার গুলো আসবে। কলকাতাতে 2 মাসে মেবি কত 50টা-60 ম্যাচ হয়, শিলিগুড়িতে একটাও হয় না। একটা হয় ওর দাদা ভাইতে হয়, তাও গিনে 4টা ম্যাচ হয়। এই টুর্নামেন্টটা একটা টুর্নামেন্ট না হয় অনেকটা টুর্নামেন্ট হলে অনেক মেয়েগুলো দেখবে, অনেক মেয়েগুলো বেশি ভালো হয়। আর যত এইখানে কিন্তু টার্ফ উইকেট নেই, সব ম্যাট উইকেটে ম্যাচ হয়। বাট ম্যাট উইকেটে খেলে লাভটা কি হবে, আমাদেরকে তো গিয়ে টার্ফ উইকেটে ম্যাচ খেলতে হবে। ওই টার্ফ উইকেটটা হলে খুব ভালো হয়, যেই মাঠেই ছোটই মাঠ হোক বাট টার্ফ উইকেট হোক। টার্ফ উইকেট হলে আমাদের অসুবিধা হবে না। যারা এখানে ম্যাটে খেলে সিএবি লিগ বা ক্লাব টুর্নামেন্ট খেলতে গিয়ে আমাদেরকে তো সিএবির মাঠে তো ম্যাটে দেবে না, ওরা তো টার্ফেই খেলাবে। ওই তার থেকে ভালো বালুতে আমরা প্র্যাকটিস করব, যে বালি থাকে ওই মধ্যে করব। তো এইটা নিয়ে একটু শিলিগুড়িকে ভাবাও উচিত কি একটা টার্ফ উইকেট থাকলে মেয়েদের মধ্যে, ছেলেদের মধ্যে তো আছে, মেয়েদের মধ্যে একটা টার্ফ উইকেট, একটা ভালো কোচ, এগুলো থাকলে ভালো, মেয়ে কোচ হলে ভালো হয়। তপন স্যার নো ডাউট খুব ভালো, বাট একটা মেয়ে কোচ থাকলেও খুব ভালো হয়। তো তোমার অনেকদিন ধরে তুমি ক্রিকেট খেলছো, বা এমন কোনো দিন কিছু হয়েছে যে কোনো পলিটিক্সের কারণে বা কোনো এমন পারফরমেন্স করার পরে তোমাকে বসিয়ে দিয়েছে বা কোনো এরকম হয়েছে? এটা হয়েছে আমার স্টেটেই হয়েছে, বেঙ্গলের হয়েছে। বেঙ্গলে যখন আমি 2021-এ আমাকে ফার্স্ট অফ টার্গেট দিয়েছিল ইয়োয়ো পাস করা, তুমি আনফিট বলেছিল, তারপরে আমাকে বলা হয়েছিল ইয়োয়ো পাস করতে। তো আমি ইয়োয়ো পাস করেছি, ইয়োয়ো পাসিং ছিল 15-1, আমি 15-2 করেছিলাম। ওটা হলো আমি ফিটনেস পাস করলাম। তারপরে যখন আমি ওয়ানডে খেলবো আমাকে বলা হয়েছিল কি এটা তোমার সিলেকশন ম্যাচ, তুমি ওপেনিং করতে পারবে। আমি তখন বললাম কি হ্যাঁ আমি ওপেনিং করতে পারবো, আমি ব্যাটসম্যান কোনো জায়গায় খেলতে পারবো। বলছে, আমি তখন আমার লাঞ্চ টাইম ছিল, আমি লাঞ্চ করিনি, শুধু ডাল করি, আমি জানি 100% আমাকে ওপেনিংয়ে পাঠাবে। তো আমি শুধু ডাল খেয়ে আর এমনি একটা মাছ খেয়ে আমি বসেছিলাম। তারপরে বলছে কোচ যিনি ছিলেন বললো কি লাইক তুমকো ওপেনিং জানা। ঠিক আছে আমি গেলাম, আমি 108 বলে 49 রান করলাম। তো ওই ম্যাচে সবাই 8 রান, 10 রান, 15 রান করে আউট হলো, ওই জায়গায় আমি 49 করলাম। তো অবভিয়াসলি আমি ডিজার্ভিং ছিলাম কি আমাকে যখন বলা হলো কি ইয়ে তোমার সিলেকশন ম্যাচের, আমি ওইখানে এমনি যাইনি, আমি পারফর্ম করে গিয়েছিলাম। আমি ডিস্ট্রিক্ট পারফর্ম করেছি, সিএবি লিগে পারফর্ম করলাম, তারপরে আমি স্টেট নক করলাম। স্টেট নকে আমাকে সিলেকশন ম্যাচে আমি রান করলাম। তো তোমাকে দেওয়া উচিত ছিল তখন। আমাদের যে SMKPর যিনি স্যার আছেন কুন্তল গোস্বামী, উনিও বলেছে যখন ও রান করেছে ও চান্স পাইনি কেন।
আমি রান করে পরের ম্যাচে দেখি আমাকে T20-তে প্লেইং 11 কি আমাকে রাখেই নি। তো এইটা সব থেকে বড় পলিটিক্স। বাট ওইটা আমি পলিটিক্স ভাবিনি, কেন কি আমি তখন ভেবেছি মেবি আমার মধ্যে কোনো ফল্ট আছে, তাই জন্য আমি ওই জায়গায় প্রুভ করতে পারিনি। আমি 108 বলে 49 করেছি, অনেক লেট খেলেছি আমার মনে হলো। বাট পলিটিক্স আমার সঙ্গে হয়েছে, আর পলিটিক্স আমার সঙ্গে হয়েছে, ডিস্ট্রিক্টেও হয়েছে। বাট আমি তাকে পলিটিক্স ভাবে নিইনি। আমি ভেবেছি হয়তো আমি একটু ভুল করেছি, আমাকে বকেছে, বাট ওরম ভাবে বকাটা ভালো না। বাট আমি ওকে জাস্ট লাইক ইগনোর করলাম। অ্যাজ আ প্লেয়ার ইগনোর করা খুব ভালো, আমি ইগনোর করেছি। আমার মধ্যে শুধু আমার এম আছে শুধু ওই 22 গজে খেলা। আমাকে 10টা মানুষ যে বলুক আমার মধ্যে অ্যাবিলিটি আছে ভালো খেলা, তাহলে আমি খেলবো। আমাকে যতবারই আমাকে বকা দেয় বা কিছু বলে, তার পরের ম্যাচেই আমি প্লেয়ার অফ দ্য ম্যাচ হই। তো মেবি এইটা আমার জন্যই ভালো, কেউ আমাকে এরকম বলছে ওরকম বলছে, তারপরের ম্যাচে আমি প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছি। আমি কারোর নাম নেব না, পলিটিক্স আমার সঙ্গে হয়েছে, হয়তো যারা দেখবে তারা ভাববে কি হ্যাঁ ওর সঙ্গে হয়েছে, রিয়েলাইজ করবে কি আমার সঙ্গে হয়েছে। আমি অ্যাজ আ সিনিয়র প্লেয়ার আমার সঙ্গে জুনিয়রদের সামনে এই কথাগুলো বলেছে, তো মেবি এটা হোক, উনি অ্যাকসেপ্ট করুক না করুক, বাট আমার সঙ্গে হয়েছে। আমি ওটা ফ্ল্যাশ আউটও করতে পারবো না। আগামীকাল দেখি আমি কোথায় খেলবো, কতটা ভালো খেলবো। ওটা যারা আমাকে বলেছে আমি ভালো প্লেয়ার নয়, তা আমি দেখিয়ে দেবো কি আমি কোথায় থেকে কি করে আমি ভালো প্লেয়ার, কোথায় যেতে পারি, কত খেলতে পারি বা কি করতে পারি। আমার হাতে শুধু খেলা, মুখের কথা না। আমি হাওয়া করে কথা বলবো না, শুধু খেলে দেখাবো। তো আমাদের শিলিগুড়িতে প্রচুর ট্যালেন্ট রয়েছে, ছেলে হোক মেয়ে হোক সবারই ট্যালেন্ট রয়েছে। এবং ম্যাচের সংখ্যা যদি বলি শুধু ডিস্ট্রিক্ট হয়, পাশাপাশি একটা টুর্নামেন্ট হয় যেটা দাদাভাই ক্লাবে হয়। তো তুমি অ্যাজ এ ক্রিকেটার হিসেবে তোমার কি মনে হয় যে আরো ম্যাচের সংখ্যা বাড়ানো উচিত, বা কোন কোন দিকে দেখা উচিত শিলিগুড়ি ক্রিকেটটাকে? আমি যেটা বলবো, আমি যেরকম কলকাতাতে গিয়েছি, আমিও ছেলেদের সঙ্গে প্র্যাকটিস করেছি। বাট আমি ছেলেদের সঙ্গে করেছি, তারপরে আমি ফার্স্টে মেয়েদের সঙ্গে করি। তো মেয়েদের সঙ্গে আমাদের কি হয়, আমরা ছেলেদের বল খেলবো না, ছেলেদের স্পিড অনেক আছে, মেয়েদের স্পিড একটু কম থাকে। তো যখন মেয়েদের সঙ্গে আমরা প্র্যাকটিস করি তখন মেয়ে কোচ থাকে। আর আমি একটা, যত শিলিগুড়িতে একাডেমি আছে, ক্লাবগুলো আছে, তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব কি একটা মেয়ে কোচ রেখে দিলে কি হয়, ভালো হয়। একটা হ্যাঁ, কলকাতায় মেয়েদের প্র্যাকটিস যখন মেয়েরাই থাকে আর মেয়েই কোচ থাকে। আর ছেলেদের সঙ্গে থাকলে মেয়েরা অনেক থাকে, কিন্তু ছেলে কোচও থাকে। বাট একাডেমিতে শিলিগুড়িতে ওরকম নেই, সব ছেলে কোচ আছে, সব একাডেমিতে ছেলে কোচ আছে। তো আমি একটা রিকোয়েস্ট করবো কি একটা মেয়ে কোচ রেখে দিলে ভালো হয়। কি যত মেয়েদের প্রবলেম থাকে, অনেক প্রবলেম থাকে মেয়েদের, তো ওই মেয়েরা তো গিয়ে ছেলে কোচকে বলতে পারবে না। তো মেয়ে কোচ থাকলে কি হবে, ওই প্রবলেমটা বুঝে কাজ করাবে। যেরকম আমাদের কিছু প্রবলেম থাকে আমি আমার ম্যাম যে আছে, পামেলা দি আছে, মানিশ ম্যাম আছে, ওদেরকে গিয়ে আমি বলি। তো ছেলেকে বলতে পারবো না। তো একটা মেয়ে কোচ থাকলে প্লাস পয়েন্ট থাকবে, সবকিছু বলতে পারবে, ভালোও লাগবে, নিজের এক্সপিরিয়েন্স গুলো মেয়ে কোচ শেয়ার করবে। কলকাতার যে কোচ গুলো থাকে কলকাতাতে, হ্যাঁ কমফোর্টেবল হবে। কলকাতাতে অনেক কোচ গুলো আছে। তো একটা মেয়ে কোচ থাকলে ও ওই ওই তোমার গার্জেন গুলো যত আছে ওরা দেখবে, যারা বাচ্চারা যাচ্ছে, মেয়েরা থাকলে কি বলবে, গার্জেনরা একটু বিশ্বাস থাকবে ওইখানে মেয়ে একটা কোচ আছে। যে গার্জেন অনেক স্ট্রিক্টলি থাকে, যারা ভাবে কি আমার মেয়ে আমি কেন একাডেমিতে দেবো, তো ঘন ঘন ছেলেগুলো আছে, কোচ একটা মেয়ে নেই। তো একটা মেয়ে কোচ রেখে দিলে ওরা দেখবে কি হ্যাঁ মেয়ে কোচ আছে, আমার মেয়ের কিছু অসুবিধা হলে মেয়ে কোচের গিয়ে বলবে। সবাই তো আমার প্যারেন্টস বা রিচার প্যারেন্টস যেরকম হয় না, আমার রিচা বা সিঞ্জিনি বা তোমার এই রত্নার প্যারেন্টস যেরকম হয় না, অনেক প্যারেন্টস গুলো কি থাকে না, সব ছেলেরা আছে, মেয়ে কোচ নেই। তো মেয়ে কোচ হলে ভালো হয়। ডিস্ট্রিক্টে যেটা আছে তপন স্যার খুব ভালো, খুবই ভালো। উনি তো সবাইকে অনেক দেখে। আমাদের মধ্যে যারা সিনিয়র প্লেয়ার আমরা আছি, আমরা সব জুনিয়র গুলোকে মেয়েগুলোকে নিয়ে চলি। তো ক্লাবগুলোতে মেয়ে কোচ থাকলে ভালো। ম্যাচ বলতে গেলে শিলিগুড়িতে টুর্নামেন্ট বেশি করে করালে আরো প্রমিসিং প্লেয়ার গুলো উঠবে। আর শুধু একটাই টুর্নামেন্ট করলে তো হবে না, দাদা ভাইতে একটা টুর্নামেন্ট হয়, সেটাও বাইরের টিম গুলো খেলে। শিলিগুড়ির টিম গুলো খুব রেয়ার থাকে। কোনো মেয়ে এই ক্লাবে খেলছে তো অন্য মেয়ে অন্য ক্লাবে হয়ে খেলছে,
কোনো একটা টিমে হয়ে খেলছে না। দাদাভাই টিমে এবার আমাকে নিয়েছিল, আমাকে রিকোয়েস্ট করেছিল ওনাদের টিমে খেলতে, তো আমি ওনাদের ক্লাবে হয়ে খেলেছি। আমি শিলিগুড়ি হয়ে খেলিনি। তো শিলিগুড়ি একটা টিম করে একটা মেয়েদের টুর্নামেন্ট হয়, বাইরের টিমগুলো ডেকে ওই টুর্নামেন্টগুলো, যেটা বললাম আমি কি মিনি আইপিএল যেরকম ছেলেদের হলো, মেয়েদের হলেও ভালো হয়। শুধু একটা না, চেষ্টা করবো আর বেশি ম্যাচগুলো করায়, যেরকম কলকাতাতে আন্ডার 13 মেয়েদের টিম হচ্ছে বেঙ্গলে, তো আন্ডার 13 মেয়েদের টিম, তাহলে 11 বছর 12 বছরের মেয়েগুলো প্র্যাকটিসে যাচ্ছে। তো শিলিগুড়িতে ওরকম মেয়ে নেই, শুধু 3-4 জন ছাড়া নেই। তো সেটাই আমি বলবো কি যত ম্যাচ হবে তত দেখবে অতটা মেয়ে উঠে আসবে। তো যত টুর্নামেন্ট হবে অত মেয়ে উঠে আসবে। খুব কম টুর্নামেন্ট হলে কেউ দেখবেও না, কেউ জানবে না, সবাই শুধু টিভি দেখবে, টিভিতে দেখে কিছু হয় না। তো সেটাই বলবো। তো যে কোনো খেলোয়াড়েরই একটা ফিটনেসের দরকার রয়েছে, ফিটনেস যার যত বেশি ভালো সে তত বেশি খেলতে পারবে। তো তুমি যদি ফিটনেসের ব্যাপারে কিছু বলো, বা তুমি তুমি যেভাবে ফিটনেস করো সেইভাবে কিছু বলো। তো ফিটনেসটা আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি সকালে মা 5টা 5:30টায় ঘুম থেকে তুলে দেয়, আমি আমার বোন শিবমঙ্গল স্কুলের গ্রাউন্ডে গিয়ে কার্ডিও করি। যখন স্ট্রেংথ করতে হয়, বাড়িতেই ডাম্বল আছে, বা তুমি দেখতে পাচ্ছ ডাম্বল আছে, ওই ডাম্বল নিয়ে আমি করি। আর এমনি যখন স্ট্রেংথ হার্ড ট্রেনিং করতে হয় ওয়েটটা বাড়িয়ে, তারপরে আমি জিমে যাই, পাশে জিম আছে। তো যত ভালো ফিটনেস থাকবে অত লং খেলতে পারবে। যেরকম এক্সাম্পল বললে ঝুলন্দি, মিতালি রাজ, রুমেলি ধারদি, তারপরে এই নতুন কতদিন আগে ডেবিউ করলো আশা সোমনাথ বলে একটা মেয়ে, ব্যাঙ্গালোর টিমে যে আইপিএল এ ছিল। তো ওর এজটা 33, ওই এজে ইন্ডিয়া ডেবিউ করলো। তাহলে ভাবতে পারছো ওর ফিটনেসটা কত ভালো, কি 33 এজে ও ইন্ডিয়া ডেবিউ করছে। তো ফিটনেস ছিল বলে ও ইন্ডিয়া ডেবিউ করতে পারছে, ফিটনেস না থাকলে তো করতে পারতো না। ও 33 এজে ইন্ডিয়া ডেবিউ করছে, তাহলে ও ভালো ফিটনেস করেছে, তাই জন্য ইন্ডিয়া সবার চোখে লেগেছে কি ভালো ফিটনেস করছে। তো ফিটনেস করলে আগামী ভালো অনেক লং খেলতে পারবো। এখনকার যেরকম বাচ্চাগুলো আছে, আমি শিলিগুড়ির যত ক্লাবগুলো আছে সবাইকে বলবো, একাডেমিকে যত কোচগুলো আছে, কি যত ছেলে হোক মেয়ে হোক, আর তুমি 50% স্কিল করো, 50% ফিটনেস করো। যখন স্টার্ট হবে প্র্যাকটিসটা, তার আগেই ওয়ার্ম আপটা একটু ভালো এরম করে কি একটু গা থেকে ঘাম বেরোয়। আমি যেটা করেছি সেটাই আমি বলবো, কি যেরকম আমি পালেন চ্যাটার্জি আর বিবেকানন্দ পার্কে যে ঝুলন্দির কোচ আছে স্বপন সাধু স্যার, যখন আমি ওইখানে বিবেকানন্দ পার্কে ঢুকি 7:30টায় রিপোর্টিং টাইম, অ্যাকুরেট 7:30টায় ঢুকতে হবে। 5 মিনিট লেট হলে সেই আম গাছের নিচে নিয়ে দাঁড় করিয়ে দিত, কি লাইক আজকে তোমাকে প্র্যাকটিস করতে হবে না, তুমি লেট করেছো। তো এই ডিসিপ্লিনগুলো মেনটেন করেছি, আমি শিখেছি ওইখানে গিয়ে। তারপরে আমাকে কেন, ওইখানে তো 104 105 মেয়ে, সবাইকে আগে ফিটনেস করায়, আগে 10 পাক রানিং করায়, তারপরে হাই নি ব্যাক নি এইগুলো। তো ওইখানে অনেক প্রচন্ড কার্ডিও ওয়ার্কআউট হয়। তো আমি সেটাই বলবো, শিলিগুড়িতে যত একাডেমি আছে বা ডিস্ট্রিক্ট আছে, ওইখানে ফিটনেসকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া। যত প্রমিসিং প্লেয়ার আছে ওদের এখনই ওদের মাইন্ডে এগুলো দিয়ে দেবে, কি ফিটনেসটা ভালো করলে, যেরকম আমাকে আমি ফার্স্ট টাইম সিনিয়রে ক্যাম্পে গিয়েছিলাম, তখন রাহুল দেব স্যার ছিল, আমাকে বলেছিল ফিটনেসে ইয়ো পাস করতে 14.1 দিয়েছিল। আমি ওই ইয়োতে আমি 15.7 করেছিলাম। তখন আমার ফিটনেসটা কত ছিল? 15.7 ইজ নট ইজি অ্যাজ এ ইয়ো টেস্ট মেয়েদের মধ্যে। আর ওই ফিটনেসটা ছিল বলে আমি কন্টিনিউ বেঙ্গল স্কোয়াডে ছিলাম, কন্টিনিউ আমি সিএবি লিগগুলোতে ভালো পারফর্ম করেছি। এই রোদ্দু আমরা খেলেছি 45°C, তাহলে ভাবতে পারছো ফিটনেস লেভেল না থাকলে ওই রোদ্দুতে আমি প্রোভাইডই করতে পারবো না, নিজেকে দাঁড়াতেই পারবো না। এই বছর আমরা ক্লাব টুর্নামেন্ট খেলেছি, আমাদের ম্যাচ হয়েছিল টাউন ক্লাব আর ওয়াইএমসিএ একদম পাশাপাশি। একটা মেয়ে সোজা স্ট্রেট ড্রাইভ মারছে, ওই বলটা কোথায় যাচ্ছে, একদম ওয়াইএমসিএ মাঠে লং অনে আমি ফিল্ডিং করছি, একদম স্ট্রেট ওই বলটা নিতে গিয়ে একদম আমাকে ওয়াইএমসিএ এন্ডে গিয়ে নিয়ে আবার ছুটতে হচ্ছে। তাহলে ভাব ওইখানে ফিটনেসটা কতটা কাজে লাগে। স্কিল আছে ঠিক আছে, বাট ফিটনেস ছিল বলে আমি ওইটা করতে পেরেছি সেই 46°, 45°C। তাহলে ফিটনেস অনেক ইম্পর্টেন্ট, আমার জন্য ইম্পর্টেন্ট, অন্য জন্য বলতে পারি না, বাট আমার জন্য ফিটনেস খুব ইম্পর্টেন্ট। আমার হয়তো এজ 28-29 আছে, বাট ফিটনেসটা ভালো আছে বলে আমি খেলতে পারছি। নাহলে এই এজে না সবাই বলে কি আর কত খেলবি, এই খেলবি, বাট আমি সেটা ভাবি না। আমি বলি যখন আমার ফিটনেস আছে তাহলে আমি কেন খেলবো না, আমি কেন করবো না। আমাকে সবাই চ্যালেঞ্জ বলে না, কি আমি এর সঙ্গে চ্যালেঞ্জ করবো, আমি কারোর সঙ্গে চ্যালেঞ্জ করি না। আমি চ্যালেঞ্জ শুধু আমার সঙ্গে করি, কি আমি আগামী দিন এত দৌড়িয়েছি, আজকে আমার ওর থেকে বেশি দৌড়াতে হবে। শুধু আমার
চ্যালেঞ্জ থাকবে আমার সঙ্গে, নিজের সঙ্গে, কি আমি আরো ভালো ফিটনেস করি, আরো আরো লাইক ভালো জায়গায় করতে পারবো। তো ডিস্ট্রিক্টের যিনি কোচ রয়েছে তপন স্যার, তপন ভাওয়াল, তো তুমি অনেকদিন ধরে খেলছো বা তোমাদের সাথে যারা খেলছে অনেক বছর ধরেই তাদের সঙ্গে, তার আন্ডারে তোমরা খেলছো, তো তার ব্যাপারে যদি বলো যে তিনি কেমন কোচ বা কিভাবে তোমাদেরকে গাইড করতো। তপন স্যার, তপন স্যার অ্যাজ এ খুব ভালো কোচ, ঠিক আছে। উনি খুব মাথাটা খুব ঠান্ডা, খুব শান্তভাবে ভাবে, একদম শান্তভাবে কথা বলে, ঠিক আছে। যে হবে আগে যেরকম অনেক কোচগুলো মিটিংয়ে বকে এই করে, উনি করে না। উনি সবার যত জুনিয়র হোক বা সিনিয়র হোক সবার সঙ্গে একদম মিশে থাকে, ঠিক আছে। তারপরে উনার আমার থেকে অনেক আশা থাকে, লাইক আমি সিনিয়র, এত বছর ধরে আমি ক্যাপ্টেনশিপ করছি, উনার আমার উপরে বেশি বিশ্বাস আছে। আর যত সিনিয়র প্লেয়ার আছে সবাইকে বলে কি জুনিয়রকে নিয়ে খেলতে হবে। তো অ্যাজ আ কোচ উনার যেরকম আমি সিনিয়রিটি দেখিনি। আমি যত বছর 9 বছর ধরে আমি কন্টিনিউ ছিলাম, এই বছর নিয়ে 10 বছর, তো 5 বছর ধরে তপন স্যার আছে, উনার যেরকম আমি কোচ দেখিনি কি মেয়েদেরকে কি করে সাপোর্ট করতে হয়। যেরকম থাকে কি আমাদের ম্যাচ যখন স্টার্ট হবে তার তার একদিন আগে রাত্রিবেলা বলে দেয় কালকে অলরাউন্ড পারফর্ম যারা করবে তাকে 500 দেবো, যারা সেঞ্চুরি করছে তাদেরকে 1000 দেবো। এরকম করেও হয়তো বাচ্চারা ওই ওই জায়গাটা ও একটু থাকবে, মারতে গিয়ে বলবে না আমাকে স্যার বলেছে 30 করলে আর 2-3টা উইকেট নিলে আমি টাকা পাবো। তো ওই ভেবে ভেবে খেলে আমি নিজেও দেখেছি। একটা আমি কাকে বললাম এটা মেরে দিবি না, বল পাচ্ছিস, বলছে দিদি দাঁড়াও, এখনই আমার 28 রান হয়েছে, মারতে গিয়ে আউট হয়ে যাবো, 2 রান করে নি তারপরে আমি মারবো। তো এইটা কি বলতো একটা প্লাস পয়েন্ট, কি এত ভালো কোচ পেয়েছি, এত মাথাটা ঠান্ডা, সবাইকে ঠান্ডাভাবে বুঝায়, মাঠে কোনোদিন হাল্লাচিল্লা করে না, শুধু আমাকে তাকাবে। আমি যখন ক্যাপ্টেন ছিলাম তখন আমাকে শুধু দেখতো, আমাকে বলতো প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা, শুধু এরম করতো, এই 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 আমি বুঝে যেতাম উনি কি বলছে। ওনার কোনো কথা নেই অ্যাজ আ কোচের লেভেলে, ওনার কম্পেয়ারে কোনো কথাই হবে না, কি অ্যাজ আ ডিস্ট্রিক্ট কোচ খুব ভালো। আর আমি আশা করবো কি নেক্সট টাইমও উনিই থাকে ডিস্ট্রিক্ট কোচ। আমি ওনাকে একটা গার্জিয়ান ভাবে দেখি, কোনোদিন আমি কোচ ভাবে দেখিনি। আমার কোনো অসুবিধায় ফোন করে স্যারকে বলি স্যার দেখো এইটা হয়েছে, বলে হ্যাঁ ঠিক আছে আমি দেখে নেবো। তো তপন স্যার খুব ভালো কোচ। তো প্রোগ্রামের আমরা একদম শেষের দিকে, তো এই প্রোগ্রামটা তুমি যেমন তোমাকে নিয়ে এই প্রোগ্রামটা হলো বা আরো আদার্স প্লেয়ারদের নিয়ে হবে, যাতে আগামী দিনে যারা যেই প্লেয়ার এখন উঠছে তারা ইন্সপায়ার হবে। এই প্রোগ্রামটা নিয়ে তুমি কি বলতে চাও? অবশ্যই এই প্রোগ্রামটা খুব ভালো, আমিও ফলো করি। তো এই প্রোগ্রাম দেখে মেবি এই প্রোগ্রামটা সবার কাছে যাবে। অনেক মেয়েগুলো আছে বাড়িতে বসে দেখে, ফেসবুক চালায়, তো ওরা দেখবে আর দেখে ভাববে কি ও দিদিটা এত ভালো খেলছে, এত ভালো বলছে, ক্লাবে এত স্যার ম্যামগুলো আছে, তো আমিও খেলি। তো আপনার এই চ্যানেলগুলো থেকে কি হয়, ভালো ভালো প্লেয়ারগুলো আরো উঠে আসবে। যেরকম ফুটবলে চা বাগানের মেয়েগুলো আছে, ওরা তো কিছু ওরকম ওদের ফাইন্যান্সিয়াল নেই, ওরা ফেসবুক দেখেই ইন্সপায়ার হয়ে ওরা খেলছে। তো ক্রিকেট ও ভলিবল ও আর যত ব্যাডমিন্টন এইগুলো তোমরা অনেক ফলো করো, তো খুবই ভালো কাজ এটা। লাইক আমাকে তো খুব ভালো লেগেছে, কেন কি আগে যখন আমরা খেলতাম এরকম ছিল না, এখন এইগুলো এসেছে বলে এত ক্রিকেটটা এগিয়েছে, মেয়েদের ক্রিকেট এত আগে যাচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ। ফলো করছি, ওটা আমি শেয়ারও করি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো কি তোমার এই চ্যানেলটা শেয়ার, যত লাইক থাকে লাইকটা বাড়ুক, শেয়ার বেশি বেশি করে করুক। কি তুমি আজকে আমার ইন্টারভিউ নিয়েছো, আগামীকাল আরো আমার যেরকম বা অরুণা, রিচা, সবার যেরকম মেয়েগুলো আরো উঠে আসুক শিলিগুড়িতে, আমি এটাই বিশ্বাস করি। আর আশা রাখবো কি আরো তুমি এগিয়ে যাও, এই এসডি স্পোর্টস আরো এগিয়ে যায়, কি আরো আরো কভারেজ করে, শুধু ক্রিকেট ফুটবলকে নিয়ে না, আরো স্পোর্টসকে নিয়ে আরো ভালো করো।